নমস্কার, আমি স্বপন কুমার দেব। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্ট্রাগলার ডে। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদেরকে নিয়ে একটা অভিনব ঠিক নয়, কোনো নতুনত্ব নেই, কিন্তু প্রথাগত নিয়মকানুন মেনেই এই দুর্নীতিটা হয়েছে। আমরা ক্লাবে, গ্রামে গঞ্জে, শহরতলিতে, নিজের পাড়াতে, ক্লাবে হোক বা কোনো বেসরকারি সংগঠনের উদ্যোগে আমরা রক্তদান শিবির করি। মাইকে 3 দিন 4 দিন আগে থেকে অ্যানাউন্স হতে থাকে রক্তদান শিবির হবে, একটি রক্তের ফোঁটা মানুষের জীবন রক্ষা করতে পারে, ইত্যাদি ইত্যাদি আর কি। এই বেসরকারি সংগঠনগুলো বা সরকারি সংগঠন, সরকারি ব্লাড ব্যাংক থেকেও হাজার হাজার কিট রক্তের কিট পাচার হয়ে যাচ্ছে, জানেন? এটা সিপিএমের আমলে একবার হয়েছিল, একবার কি দুবার হয়েছিল 34 বছর শাসনে। তারাই পথটা দেখিয়ে দিয়ে গেছে কীভাবে কী করতে হয়। আর এই রেসিপিটা নিয়েছে বিগত 15 বছরের তৃণমূল কংগ্রেসের জামানাতে। পাথর চুরি, কয়লা চুরি, চাকরি চুরি, জমি চুরি, বাড়ি চুরি, বিভিন্ন রকম তহবিল থেকে টাকা চুরি, লটারির চুরি, গরু চুরি, এই নানা রকম চুরি হতে হতে দেখা যাচ্ছে এখন এই 15 বছরে বিভিন্ন বেসরকারি উদ্যোগে বা সরকারি উদ্যোগে যেগুলো ব্লাড ব্যাংক হয়েছে, জনসাধারণ যারা স্বেচ্ছায় ব্লাড দিয়েছে, আমিও দিয়েছি। আমি প্রত্যেক বছর ব্লাড দিই। একদম ছাত্র জীবন থেকেই আমি মরাও পুড়িয়েছি, প্রায় শতাধিক মরা পুড়িয়েছি। এগুলো করি আমি ব্যক্তিগতভাবে। এর মধ্যে আমিও হয়তো প্রতারিত হতেও পারি, হয়েওছি হয়তো। তো আমি স্থানীয় ক্লাবে প্রত্যেক বছরই রক্ত দিই, রক্তদান শিবির। মনে হয়তো সন্দেহ থাকে ঠিকই যে যেখানে রক্তটা দিচ্ছি সেই রক্তটা ঠিকমতো নিচ্ছি কি না, সিরিঞ্জটা ঠিকমতো বিশুদ্ধ কি না, পাল্টে দিচ্ছে কি না, প্রথাগত কোনো ত্রুটি নেই তো, এসব সন্দেহ আমার মনে থাকে। তবু দিয়েছি আমি, যা হয় হবে। একটা সমাজসেবা, একজনের রক্তে, আমার রক্তের একটা ফোঁটায় যে কারো জীবন বাঁচে, এইসব মানসিকতা নিয়ে আমার মতো আরও অনেকেই রক্তদান শিবিরে রক্ত দিয়েছে বেসরকারি উদ্যোগে। খতিয়ে দেখার চেষ্টা হয়তো আমি করেছি, কিন্তু সুযোগ হয়নি যেটা সঠিক সংস্থা কিনা, যারা রক্ত নিচ্ছে তারা সেই প্রথাগত নিয়ম মেনে রক্ত নিচ্ছে কিনা, তারা সত্যি করে কোনো সরকারি অনুমোদিত সংস্থার থেকে তারা এসছে কিনা, ইত্যাদি ইত্যাদি এসব ব্যাপার তো আছেই। সরকারি বা বেসরকারি উদ্যোগেই বেশি ঘটনাগুলো ঘটেছে। এই হাজার হাজার কিট রক্ত নেওয়ার পরে সেই রক্ত বেসরকারি এবং সরকারি ব্লাড ব্যাংক থেকে এই রক্তের কিট পাচার হয়ে গেছে বিহার থেকে, অন্ধ্রপ্রদেশ থেকে, মহারাষ্ট্র থেকে, ঝাড়খণ্ড থেকে, উড়িষ্যা থেকে, ভারতের বিভিন্ন রাজ্যে এই রক্তগুলো বিক্রি হয়েছে, এবং সেই বিক্রিগুলো হয়েছে রীতিমতো ব্লাড ব্যাংকের কর্মচারীদের মদতে হয়েছে। আর পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর এইগুলো দেখেনি কেন? সন্দেহ অবশ্যই থাকবে। আমার এই ভিডিও তেই আপনারা জানতে পারবেন যে কীভাবে রক্তগুলো পাচার হয়েছে। হাজার হাজার কিট, ব্লাড কিট, দুস্থ, গরিব, হন্য হয়ে ঘুরছে নিজের আত্মীয় পরিজন স্বজনকে বাঁচানোর জন্য, একটা কিট রক্তের জন্য তারা ঘুরছে। তারা বঞ্চিত হয়েছে, তাদের রোগীও মারা গেছে, পরিবার পরিজন মুমূর্ষু রোগী মারা গেছে রক্তের অভাবে। সেই রক্ত, দেখুন মানুষ কতটা নির্দয়। ডাক্তাররা পর্যন্ত আমরা তো দেখেছি যে ধরে নিয়ে গিয়ে কিডনি কেটে, এগুলো হয়েছে আমাদের ভারতবর্ষে, আমাদের দেশে হয়েছে। এখন বিজেপি সরকার আসার ফলে এগুলো ধরা পড়ছে, আমাদের রাজ্যেও হয়েছে। ডাক্তাররা এইভাবে পয়সা কামিয়েছে, তার সঙ্গে আরও দালাল যারা আছে নিরীহ মানুষদেরকে ভয় দেখিয়ে, প্রলোভন দেখিয়ে পেট কেটে কিডনি পাচার হয়েছে। এগুলো তো আমরা দেখেছি, দুটো পয়সার লোভে। তাদের মধ্যে কোনো বিবেকবোধ নেই। আর এখানে যেটা বলছি সেটাও ঠিক তাই। রক্ত নেওয়া হয়েছে, শয়ে শয়ে হাজার হাজার কিট রক্ত নেওয়া হয়েছে বিভিন্ন প্রান্তে, বিভিন্ন সরকারি বেসরকারি উদ্যোগে।
ক্লাব বলুন, সমাজসেবা সংস্থা বলুন, এনজিও বলুন, ইত্যাদি ইত্যাদিভাবে রক্ত দান শিবির করে সেই রক্ত চ্যানেল ওয়াইজ বিভিন্ন রাজ্যে চলে গেছে, যে রাজ্যগুলোর নাম আমি বললাম। বিহারের বিভিন্ন জায়গায় গেছে, চম্পারণ থেকে শুরু করে, হাজিপুর থেকে শুরু করে, বেগুসরাই থেকে শুরু করে, পাটনা থেকে শুরু করে, কোথায় যায়নি এই ধরনের রক্ত বিহারের বিভিন্ন জায়গা। আর তারপর তো বললাম আপনাকে, বোম্বে মহারাষ্ট্র থেকে শুরু করে তো আরও আছে, গুজরাট টুজরাট যত রাজ্য আছে, বিভিন্ন রাজ্যে এই কিট বিক্রি হয়েছে। এবং কিট, এই রক্ত পাচার একটা বিরাট ষড়যন্ত্র এবং একটা গ্যাং আছে। এবং গ্যাংটা অবশ্যই সরকারি বা বেসরকারি ব্লাড ব্যাঙ্কের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে এটা করা হয়েছে, যেটা আমরা চাকরি চুরি ক্ষেত্রে দেখেছি। আমরা বিদায়ী তৃণমূল কংগ্রেসের আমাদের স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে যোগসাজশ করে দুটো বাড়তি পয়সা রোজগারের জন্য তারা কী পরিমাণ অনৈতিক কাজে মদত দিয়েছে, এটাও ঠিক তাই। 15 বছরের তৃণমূল কংগ্রেসের জামানায় স্বাস্থ্যমন্ত্রী তখন ছিলেন আমাদের সেই মহিলা মুখ্যমন্ত্রী, যিনি হেরে গেছেন, আর তার দল আজকে পথে বসে গেছে। তিনি ছিলেন আমাদের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী বিগত তৃণমূল সরকারের সময়। এখনও পর্যন্ত আর কোনো শাস্তি হয়নি, হবে বলে মনেও হয় না। কিন্তু বিজেপি সরকার আসার পরে আজকে ধরা পড়েছে যে কীভাবে এই রক্তদান শিবির থেকে রক্ত নেওয়ার পরে যে উদ্দেশ্যে রক্তটা নেওয়া হয়, সেই উদ্দেশ্যে সেই রক্ত ব্যবহৃত না হয়ে ঘুরপথে বিভিন্ন রকম রক্ত কিট পাচারকারীদের তত্ত্বাবধানে, তাদের দয়াতে করুণাতে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে, চলে গেছে। অথচ আমাদের রাজ্যের, আমাদের শহরে, এগুলো বিভিন্ন রাজ্যেও আছে একই চিত্র। কত দুঃখী লোক, দুস্থ লোক, গরিব লোক, দরিদ্র লোক, যাদের আর্থিক সচ্ছলতা নেই, প্রান্তিক মানুষ, তাদের পরিবার পরিজনদের রক্তের প্রয়োজন হয়, তারা হন্য হয়ে ঘুরে রাস্তার হাসপাতাল থেকে হাসপাতাল ফিরিয়ে দেওয়া হয়, রক্ত নিয়ে ডোনার নিয়ে আসুন। তারা আবার ডোনার খুঁজতে যায়, সেগুলো আবার যারা ডোনার আছে বা যারা রক্তদান, তাদেরকে খুঁজে আনাটাও চারটিখানি কথা নয়। কিন্তু এই রক্ত সেই সব ব্যক্তিরা পায় না যাদের দরকার। আর এই রক্তের অভাবে বিভিন্ন হসপিটালে প্রচুর দুস্থ মানুষরা, তাদের পরিবার পরিজন মারা যান। সরকারি হসপিটালে তো ধনী ব্যক্তিরা যাবে না, বা উচ্চ বিত্ত অর্থশালী সচ্ছল ব্যক্তিরা যাবে, বা তাদের পরিবার লোকরা যাবে না। যারা প্রান্তিক মানুষ, যারা সাধারণ মধ্যবিত্ত পরিবার, যারা প্রাইভেট চিকিৎসালয়ে বা নার্সিংহোমে চিকিৎসা করার মতো সামর্থ্য থাকে না, তারাই তো সরকারি হসপিটালে যায়। এরা প্রতারিত হয়েছে, অবশ্যই ধরা পড়বে। এই এত বছরের, দেখুন সিপিএমের জামানাতে এই জিনিসগুলো একটা কেলেঙ্কারি হয়েছিল। 34 বছরের শাসনকালে, এবং তারাও দেখিয়ে দিয়েছে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় কীভাবে দুর্নীতি করতে হয়। তাদের কমরেডরা, তাদের মন্ত্রীরা, তাদের নেতারা বা নেত্রীদের পরিবারের 10-12 জন সবাই সরকারি চাকরি পেয়ে গেছে, লাগাতার বিনা ইন্টারভিউতেই পেয়ে গেছে। ক্ষমতায় থেকেছে, সুযোগ আছে, ঢুকিয়ে দাও। একটা পরিবারে একাধিক ব্যক্তি, বহু ছেলে মেয়ে নাতি পুতি কেউ বাদ নেই, সবাই সরকারি চাকরিতে ঢুকে গেছে পেছন দরজা দিয়ে। তৃণমূলের জামানত তো হয়েইছে, ধরা পড়ে গেছে। অতিরিক্ত চুরির ফলে আগে পিছিয়ে চিন্তা করেনি, ধরা পড়ে গেছে নানা রকম কেলেঙ্কারি, যেগুলো আমি একটু আগে আমার এই ভিডিওর পূর্বে বলেছিলাম। আজকে এইটাই আমার বড় কথা। আমার ভিডিওর সঙ্গে আরও ভিডিও আপনি দেখবেন, স্কিপ করবেন না, জানতে পারবেন যে সরকারি ব্লাড ব্যাংক থেকে শুরু করে বেসরকারি ব্লাড ব্যাংক থেকে কী পরিমাণ, এবং বিভিন্ন বেসরকারি সরকারি উদ্যোগে হয়তো যে অনেকেরই রেজিস্ট্রেশন নেই, অনুমতি নেই, তারা বিভিন্ন রকম ক্লাবে, এনজিওতে, বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে বছরে একটা সময় ধরে তারা রক্ত সংগ্রহ করে। আর সেই রক্ত কীভাবে পাচার হয়ে যাচ্ছে বিভিন্ন রাজ্যে মোটা টাকার বিনিময়ে।
আর যাদের রক্তের দরকার তারা রক্ত পায় না। এতদিন যেটা চলে এসছে, এটা তৃণমূল কংগ্রেসের আমলে আমাদের ভূতপূর্ব মহিলা মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী অবশ্যই এর জন্য দায়ী হতে পারেন। রেসপন্সিবিলিটি তার দিকেই যাবে। এখন আমরা দেখব যে পশ্চিমবঙ্গে 2026 সালে নতুন সরকার, বিজেপি সরকার এসেই ধরা পড়ছে। আমার পরের ভিডিওগুলো দেখবেন, এইটার সঙ্গেই আছে। তাই বুঝতে পারবেন কীভাবে রক্তদান শিবিরে রক্ত গ্রহণ করা সংগৃহীত রক্তের কিটগুলো কীভাবে চুরি হয়ে পাচার হয়ে গেছে। আর এটা অবশ্যই পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা দায়ী। তার সঙ্গে ভূতপূর্ব স্বাস্থ্যমন্ত্রীও এড়িয়ে যেতে পারেন না। গ্রেপ্তার হলে ওই প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী, ভূতপূর্ব প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী, আগের জামানার রাজ্যের শাসনকালে বা আগের সরকারের সহ পাচারকারীরা, চুনপুটি সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা অবশ্যই জড়িত। নাহলে এত বৃহৎভাবে সংগৃহীত রক্তের কিট বিভিন্ন প্রতিষ্ঠান দ্বারা, সে সরকারি বেসরকারি, তাদের দ্বারা উদ্যোগে এই সংগৃহীত রক্তগুলো বিভিন্ন রাজ্যে মোটা টাকার বিনিময়ে পাচার হয়ে গেছে। এর সঙ্গে সরকারি ব্লাড ব্যাংক থেকে শুরু করে বেসরকারি ব্লাড ব্যাংকও এর জন্য দায়ী। অথচ মুমূর্ষু রোগীরা রক্ত পান না। তাদের আত্মীয়রা মাথা কুটে জুতো সুপতলা খুইয়ে একটা ব্লাড ব্যাংক থেকে আরেকটা ব্লাড ব্যাংকে, একটা হাসপাতাল থেকে আরেকটা হাসপাতালে কীভাবে অসহায়ভাবে, নিরুপায়ভাবে, দিগ্ভ্রান্ত হয়ে, দিশাহীনভাবে ছুটে বেড়ায়। একটা তাদের আত্মীয় পরিজনের যাদের রক্তের প্রয়োজন হয়েছে হাসপাতালে ভর্তি, তাদের জন্য একটা কিট রক্তের জন্য তারা ছুটে বেড়ায়। এটাই জানানোর জন্য আমার আজকের ভিডিও। আর যেটা বলি, ভালো লাগলে আমার এই ইউটিউব চ্যানেল স্ট্রাগলার দেব লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলোটা করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন আমার এই ভিডিওর পরবর্তী ভিডিওগুলো। স্কিপ করবেন না, তাহলে জানতে পারবেন। দিয়ে ভিন রাজ্যে পাচার হচ্ছে রাজ্যের রক্তদান শিবির থেকে সংগৃহীত রক্ত। মূলত প্রতিবেশী ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, উত্তর পূর্ব ভারতের বেশ কিছু রাজ্যে বেআইনি পথে সরকারকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সরকারকে সম্পূর্ণ অন্ধকারে রেখে চলে যাচ্ছে হাজার হাজার রক্তের ইউনিট। এই তথ্য সামনে আসার পর তদন্তে নামে স্বাস্থ্য দপ্তর, এবং সেই তদন্ত করতে গিয়ে দেখা যায় কলকাতা শহরের বুকে থাকা অন্তত 7টি বেসরকারি ব্লাড কারবারের সঙ্গে যুক্ত। তার মধ্যে একটি ব্লাড ব্যাংকের গত 6 মাসের পরিসংখ্যান চোখ কপালে তুলে দিচ্ছে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের। সেখানে দেখা যাচ্ছে জানুয়ারি থেকে শুরু করে জুন মাস পর্যন্ত চলতি বছরে তারা লোহিত রক্ত কণিকার ইউনিট অন্য রাজ্যে পাচার করেছেন, যার সংখ্যা অন্তত 23,000, এবং প্লাজমা, যেখানে লাভ আরো বেশি, সেখানে অন্তত 32 থেকে 33,000 ইউনিট প্লাজমা ঘুর পথে চলে গিয়েছে বাংলার বাজার থেকে ভিন রাজ্যে বাজারে, এবং গোটাটার কোনো কিছুই জানা নেই স্বাস্থ্য ভবনের। এমনকি রক্ত এক রাজ্য থেকে আরেক রাজ্যে ট্রান্সপোর্ট করতে হলে, পাঠাতে হলে যে রাজ্য সরকারকে, স্বাস্থ্য দপ্তরকে জানাতে হয়, কেন্দ্রের সংশ্লিষ্ট বিভাগকে জানাতে হয়, তার কোনোটাই করা হয়নি। এরপরই নড়ে চড়ে বসে স্বাস্থ্য দপ্তর এবং সিদ্ধান্ত হয় যে সংশ্লিষ্ট ব্লাড ব্যাংকগুলিকে নোটিশ পাঠানো হবে, এবং এই ব্লাড ব্যাংকগুলির মধ্যে বেশ কয়েকটি ব্লাড ব্যাংকের রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহের অনুমোদন আপাতত বাতিল করা হয়েছে। উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেই তদন্ত চলছে। তদন্তের রিপোর্ট আসার পরে তাদের লাইসেন্স পুরোপুরি রদ করা হবে বলেই এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ভবন। তবে গোটা বিষয়টা শুধুমাত্র স্বাস্থ্য দপ্তরের তদন্তের মধ্যে আর সীমাবদ্ধ নেই, ঘটনায় নেমেছে পুলিশও। ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তরের তরফে পুলিশকেও বিষয়টা জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু করেছে রাজ্য পুলিশও।
প্রবীর সামন্তর সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। দেখুন, নিয়ম বলছে রক্ত ভিন রাজ্যে পাঠাতে গেলে আগে স্বাস্থ্য ভবনকে জানাতে হয়। এক্ষেত্রে দুটো সম্ভাবনা হতে পারে: এক, স্বাস্থ্য ভবন কিছুই জানতো না; দুই, স্বাস্থ্য ভবনের একটা অংশের সক্রিয় এইটা হওয়া সম্ভব নয়। আমি বলছি অন্যটা, তাহলে এতদিন পর্যন্ত তাহলে কোনটা আমাকে হয় চোখ বন্ধ করেছিল স্বাস্থ্য ভবন, নাকি তাদের একটা অংশের মদত ছিল? অবশ্যই মদত ছিল। এই যে কথাটা অরিন্দমদা বললেন যে আনহোলি নেক্সাস একটা ছিল, সেই আনহোলি নেক্সাস তো অবশ্যই ছিল, এবং তা না হলে একে চলতে পারে। এক নম্বর। দু নম্বর হচ্ছে যে এই যে ক্ষমতার রন্ধ্রে রন্ধ্রে যে লোকগুলো ঢুকে পড়ে এবং ঢুকে এই ধরনের অন্যায় কাজ চালায়, এরা কিন্তু আমার যখন বদলায়, এরা কিন্তু ক্ষমতা চেনে। সরকারটা করছিল কি? মানুষ নয় শুভ্র, এরা কিন্তু এমন লোকজন, এরা একেবারে উপর থেকে আমি বলছি তাদের তো গারদে জায়গা হওয়া উচিত। তাহলে গত 15 বছর ধরে সরকারটা করছিল কি? অন্যায় হয়েছে, অবশ্যই অন্যায় হয়েছে। এবং উনি তো বললেন যে প্লাজমার যে পাচার করছে লাস্ট কার হাতে ছিল? স্বাস্থ্যমন্ত্রী কে ছিলেন? 4-5 বছর। আমি তো বলছি সেখানে অন্যায় তো ডেফিনেটলি হয়েছে, কিন্তু এই যে লোকগুলো, তারা কিন্তু ক্ষমতার রন্ধ্রে যারা আছে এবং তাদের মধ্যে কি করে তারা শিবির বদলাবে বা তারা চলে যাবে, অন্যায় বললে, আমি শুধু অন্যায় বলে কি যাবতীয় পাপ থেকে হাত ধুয়ে ফেলা যায় নাকি? প্রশ্ন সেটাই। এই রক্তের জন্য আমাদের কাছে এখনো হিসেব নেই। রক্ত না পেয়ে কত মানুষের প্রাণ চলে গিয়েছে। শান্তনদা, না দেখুন, আমি একদম বলতে চাই সেটা হচ্ছে আমাদের সরকার ইতিমধ্যে বলেছেন যারা রক্তদান কর্মসূচি করেন তাদেরকে বলেছেন আপনি হাসপাতালকে ডাকুন ব্লাড ব্যাংক হিসেবে। প্রাইভেট ব্লাড ব্যাংক যেখানে থাকবে সেখানে কেন্দ্রীয় আমাদের রাজ্য স্তরের মন্ত্রীরা সাধারণত সেই সমস্ত ব্লাড ডোনেশন ক্যাম্পে যাচ্ছেন না, পার্টিসিপেট করছেন না। একদম অঘোষিত নীতি হচ্ছে রাজ্য সরকারের, বর্তমান সরকারের, সমস্ত ব্লাড ডোনেশন ক্যাম্পে সরকারি হাসপাতালের ব্লাড ব্যাংকগুলোকে সুযোগ দেওয়ার জন্য। দুর্ভাগ্যজনক ভাবে সরকারি যে ব্লাড ব্যাংকগুলো আছে তার ইনফ্রাস্ট্রাকচার ভঙ্গুর প্রায় করে দিয়েছে গত 15 বছরের সরকার। তার আগেও তাই ছিল। যত পরিমাণ ব্লাড সরকারি ব্লাড ব্যাংক নেয় তার বেশিরভাগটা নষ্ট হয়ে যাচ্ছে। এটা এবার আমি গত 2 মাসের আমাদের যে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, আমি প্রায় 100-র মতো ব্লাড ডোনেশন ক্যাম্প গত 2 মাসে অ্যাটেন্ড করেছি, এবং তার অভিজ্ঞতা থেকে আমি বলছি, ইনক্লুডিং মেডিকেল কলেজ। গত রবিবার মেডিকেল কলেজের ব্লাড ডোনেশন ক্যাম্পে উদ্বোধন অনুষ্ঠানে আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ছিলেন, তাপস রায় ছিলেন, আমি ছিলাম। সেখানে প্রচুর মানুষ রক্ত দিয়েছেন। আমি সেখানকার প্রিন্সিপালকে জিজ্ঞাসা করলাম আপনাদের কত লাগে, তিনি আমাকে যা হিসাব দিলেন ডিমান্ড এবং সাপ্লাইয়ের প্রচুর তফাৎ। কিন্তু আমার তাও সন্দেহ আছে যত রক্ত সংরক্ষণ ওখানে পাওয়া যায়, যত রক্ত যোগান হয়, সেটাও ঠিকঠাক ভাবে হয় কিনা। এগুলো রাজ্য সরকার এখন দেখছেন, এবং দেখছেন বলেই এই এতদিনের যে গন্ডগোল সেটা প্রকাশ্যে আসছে। প্রকাশ্যে যাওয়ার মারাত্মক একটা মাত্র বেসরকারি ব্লাড ব্যাংকের আমি তথ্য দর্শকদের সামনে রাখবো। এখান থেকে 6 মাসে 6 কোটি টাকা রক্ত বিক্রি হয়। এবার ভাবুন, আমাদের রাজ্যে 73টা এরকম বেসরকারি ব্লাড ব্যাংক রয়েছে। এখন পর্যন্ত সরকারের হাতে এইটা তথ্য আছে যে অন্তত 7টা ব্লাড ব্যাংক এটার মধ্যে জড়িত। অন্তত এটা বাড়তে বাড়তে কোথায় গিয়ে পৌঁছবে? 6 মাসে যদি 6 কোটি হয় তাহলে 1 বছরে কত? আরো কয়েকটা বছর যোগ করে দিলে কত? আমি বলছি তার মানে কোটি কোটি টাকা রক্ত শুধু মানুষের শরীরে, যেটা একটা জীবন ফেরাতে পারতো মানুষের, তার শরীরে না গিয়ে সেটা ভিন রাজ্যে চলে গিয়েছে। এত বড় একটা অন্যায় পাপ দিনের পর দিন এই রাজ্যে হয়ে গিয়েছে। এইবার আপনাদের সামনে রাখবো হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংক। এবার যাদের বিরুদ্ধে অভিযোগটা সামনে এসেছে তাদের তরফে কি বলা হচ্ছে? পাচার না, এটা আপনি যেটা বলছেন পাচার, এটা পাচার না, এটা সব ব্লাড ব্যাংকই করে, বুঝতে পেরেছেন? একা আমি নই, যত প্রাইভেট ব্লাড ব্যাংক আছে সবাই করে। কি হয়েছে না হয়েছে সেটা আমি আপনাকে বলতে হবে, সেটা আপনি স্বাস্থ্য দপ্তরে গিয়ে জানো। হ্যাঁ, সেটা তাহলে বলেছে, তাহলে আপনি ওখানে আমার এখানে কি করতে এসছেন সেটা আমি বলতে পারবো না। আমি আপনাকে আবার বললাম যে আমি বলতে পারবো, আপনাকে যে কথার উত্তর দেবে স্যার কেউ এখন নেই এখানে। কিছু কোনো নোটিশ, কোনো চিঠি কিচ্ছু আসেনি। ক্যাম্প বন্ধ, এটা এইটুকুই জানি। তো আমরা যেরকম আসছি যে ক্যাম্প বন্ধ, এটুকুই জানি। আপনার কাছ থেকে এত খবর আমি প্রথম পেলাম। আমার ব্লাড ব্যাংকের ইন্টারনাল খবর আপনার কাছ থেকে প্রথম পেলাম। বিচিত্র, মানে কেউ কিচ্ছু জানে না। এইভাবে একটা ব্লাড ব্যাংক থেকে এরকম ভাবে রক্তোপচার হয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠছে, অথচ ভাবতেও অবাক লাগে, না জানে সেখানকার সংশ্লিষ্ট যারা দায়িত্বে রয়েছে, না জানে প্রশাসন। যদি প্রশাসন না জানে শীর্ষ নেতার ব্যবস্থাটা নেবে কে? নাকি প্রশাসন চোখে ভেটকি করে বসেছিল, চোখ বন্ধ করে বসেছিল? একদমই তো ভুল বললেন। নিয়ম বহির্ভূত এবং অবৈধভাবে এক রাজ্য থেকে অন্য রাজ্যে নিয়ে গেলে ভারতের আইন অনুযায়ী গুরুতর অপরাধ। আর এই জায়গাটা দেখতে হয় যে বৈধ লাইসেন্স ছাড়া রক্ত কেনাবেচা এবং এক রাজ্য থেকে অন্য রাজ্যে নিয়ে গেলে ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট 1940 তাতে 27 নম্বর ধারা অনুযায়ী 3 থেকে 5 বছরের জেল এবং সর্বোচ্চ 10 বছরের জেল এবং আর্থিক জরিমানা হয়েছিল।
সব জানেন। স্বাস্থ্যমন্ত্রী কে ছিল, অ্যারেস্ট হবে না গেল প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী। এবং এই যে রক্ত, সেখানে লাইসেন্স ছাড়া যদি কোনো HIV অন্য কোনো মারাত্মক রোগ যে ঢুকে যায়, তাহলে বিএনএস এর 271 এবং 272 নম্বর ধারা অনুযায়ী গুরুতর অপরাধ। আর এগুলো বলছেন না যে জানতেন না। আর জানলে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যদি রক্ত যায়, তাহলে সেই রক্ত স্থানান্তরের জন্য সরকারি অনুমোদন এবং ড্রাগ কন্ট্রোলের অনুমোদন, কোল্ড চেইন বজায় রাখা, লাইসেন্স পত্র, গাড়ি এবং যে কোনো ব্যক্তিগত অনুমোদিত পরিবহন পাচার হিসেবে গণ্য হবে। এটা করেছেন, নিয়েছিলেন, নেননি। প্রত্যেকটা জায়গায় আর তার বাকি ছিল গত 15 বছরে। শুধু বালি, গরু এগুলো নয়, এটা জীবন। রক্ত দান মানে জীবন দান। সেই জীবনটাকে পাচার করে দিয়েছেন। কোন জায়গায় নিয়ে গেছিলেন বাংলাটাকে, সেটা আপনি ভাবতে হবে। প্রাক্তন যে স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য দপ্তরের যিনি এখনো আছেন নিগম, সেটা কেন অ্যারেস্ট হবে না, কেন সাসপেন্ড হবে না, আমরা তো বুঝতে পারি না। সেই জায়গা থেকে দেখতে হবে যে আজকে রক্তদানের অবস্থা, কোন বৈধ লাইসেন্স ছাড়া রক্ত এদিক ওদিক করা যায় না, সেটা প্রচার হয়ে যাচ্ছে। আমি বলছি সেটা রাজ্যে প্রচার হয়ে যাচ্ছে। অ্যারেস্ট হবে না। প্রশ্ন তো এইখানে যে অ্যারেস্ট না হওয়ার পেছনে কোনো আইনত ব্যবস্থা তাদের বিরুদ্ধে না হওয়ার পেছনে বিশেষ কি কোনো কারণ রয়েছে, বিশেষ কি কোনো প্রভাবশালী যোগ রয়েছে? নিশ্চয়। হ্যাঁ, আমি শীর্ষেন্দু বাবু যেটা বললেন, একদম স্বাস্থ্য ভবন যুক্ত এর সঙ্গে। আগের সরকারের অনেক কর্তা ব্যক্তিরা এর সঙ্গে যুক্ত নেই। কিন্তু এটাও মনে রাখবেন, যখন সূর্যকান্ত মিশ্র রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, তখন ওই সারদা কিট কেলেঙ্কারি হয়েছিল। একইভাবে ব্লাডের ফলস, মানে যে কিটগুলো বিভিন্ন সরকারি হাসপাতালে কোনো সাপ্লায়ার থেকে, সেগুলো সব জাল কিট ছিল। সেই শাস্তিও আগের সরকার দেয়নি। 15 বছর ধরে তারা সরকারে ছিল, কিন্তু সূর্যকান্ত মিশ্রের সময় সেই সারদা কিট কেলেঙ্কারির নায়কদের ব্যবস্থা হয়নি। কিন্তু এই সরকারের ব্যবস্থা নেবে। এই যে লাস্ট যে স্বাস্থ্য ভবনের ঘটনাগুলো, যে নিগম যেরকম জায়গায় দুর্নীতিটা গিয়েছে, স্বাস্থ্য দপ্তর কার্যত যেভাবে ঘুঘুর বাসায় পরিণত হয়েছে, বর্তমান সরকারের কাছে একটা বড় চ্যালেঞ্জ সেই ঘুঘুর বাসাটাকে ভাঙা। কিন্তু আমি এখানে প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে আসবো। দেখুন, রক্ত ভিন রাজ্যে পাঠানোর মধ্যে কোনো অন্যায় নেই, কিন্তু তার একটা নিয়ম রয়েছে। রক্ত বাড়তি যদি হয়, সেক্ষেত্রে প্রথমে সাথে হয়, তারপরে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে জানাতে হয়, তারপর পাঠানো যায়। এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে সবাইকে সব টাকায় অন্ধকারে রেখে এইভাবে কোটি কোটি টাকা রক্ত বিক্রি হয়ে গেছে, পাচার হয়ে গেছে। তার মধ্যে যারা দর্শক, আমি জানি যে যারা এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন, তাদের নিজেদের পরিবারের বা পরিচিতদের কেউ এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছে যে রক্ত জোগাড় করতে না পেরে তাদের হয়তো অনেক পরিচিত, তাদের আত্মীয় বিয়োগ পর্যন্ত হয়েছে। এর সঙ্গে যোগ করুন সেবাশ্রয়তে, যেখানে একজনের ছোট্ট শিশুর হাত চলে গিয়েছে, একজনের পা চলে গিয়েছে। এই অবস্থায় কার্যত কেউ কিচ্ছু জানতো না। আমাদের রাজ্যবাসীকে কার্যত গিনিপিগ করা হয়েছিল এতদিন। প্রতীক।